সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারত সরকার বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চাইলেই যত খুশি নোট ছাপাতে পারে, কিন্তু তারা তা করে না। এর পিছনে মূলত দুটো কারণ থাকে। প্রথমত, আইন অনুযায়ী আরবিআই এর রিজার্ভ সিস্টেমের একটা ব্যাপার থাকে, আর দ্বিতীয়ত ইনফ্লেশনের একটা ব্যাপার থাকে। এবার এইগুলো কি এক এক করে বলি। 1934 খ্রিস্টাব্দে প্রথমবার যখন আরবিআই অ্যাক্ট আসে, সেই আইনে বলা হয় যে দেশে কারেন্সি নোট বা ব্যাংক নোট ইস্যু করবে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর পাশাপাশি তখন এও বলা হয় যে আরবিআই নোট তৈরির মাধ্যমে মার্কেটে যত ভ্যালু ক্রিয়েট করছে, অর্থাৎ টোটাল যত অ্যামাউন্ট নোট হিসাবে ছাপাচ্ছে, ওই অত অ্যামাউন্ট বা ওই ভ্যালুর অ্যাসেট আরবিআই নিজের কাছে রেখে দিতে হবে। ব্যাপারটা কেমন? ধরলাম আরবিআই হয়তো আগামী এক বছরে সব রকমের নোট মিলিয়ে টোটাল 50 কোটি টাকা ছাপাতে চাইছে। তাহলে এই 50 কোটি টাকা ছাপানোর জন্য আরবিআই কে 50 কোটি টাকার কোনো অ্যাসেট নিজের কাছে রেখে দিতে হবে। আরবিআই এর এই সিস্টেমটাকেই বলা হয় প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম। তো এই রিজার্ভ সিস্টেমে কি বলে, আরবিআই টোটাল যত অ্যামাউন্ট প্রিন্ট করতে চায় তত অ্যামাউন্টের অ্যাসেট বা সম্পত্তি নিজের কাছে রেখে দিতে হবে বিভিন্ন ফর্মে, যেমন গোল্ড বা সোনার আকারে অথবা ফরেন কারেন্সি আকারে। এবার এই প্রপোর্শনাল সিস্টেমটা কেন আনা হয়? এর পেছনে কারণ ছিল যে আরবিআই কোনো একটা নোট তৈরি করে মার্কেটে ছাড়ছে, এবার ওই নোটটা কারোর না কারোর কাছে যাচ্ছে। কোনো একজন ব্যক্তি বা কোনো কোম্পানি তার কাজের পরিবর্তে ওই অর্থ বা ওই নোটটা উপার্জন করছে। এখন দেশের ভেতর ওই নোটটা যদি কখনো বন্ধ হয়ে যায়, বা ওই নোটের ভ্যালু যদি নষ্ট হয়ে যায়, বা ওই নোটটাকে যদি বাইরের কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে ওই নোটের যে ভ্যালু, তত পরিমাণ ভ্যালুর অন্য কোনো নোট বা অত পরিমাণ ভ্যালুর অন্য কোনো অ্যাসেট ওই ব্যক্তি বা ওই কোম্পানিকে আরবিআই দিতে বাধ্য। এখন ধরলাম যে আমার কাছে হয়তো একটা 500 টাকার নোট রয়েছে। এইবার ওই নোটটা হয়তো দেখলাম যে একেবারে নষ্ট হয়ে গেছে। ওই নোটটা হয়তো আমি কাউকে দিতে চাইছি, সে হয়তো নিতে চাইছে না। এবার এই 500 টাকাটা আমার কাছে কোনো না কোনো ভাবে এসছে, তাহলে এখানে আমার অধিকার যে আমি ওই 500 টাকার একটা ভ্যালু নিজের কাছে রাখতে পারবো। এখন আমি যেহেতু ওই 500 টাকাটা ব্যবহার করতে পারছি না, ফলে আমি যদি আরবিআই তে ওই 500 টাকার নোটটা নিয়ে যাই, তাহলে আরবিআই হয় আমাকে ওই 500 টাকার নোটের পরিবর্তে অন্য আরেকটা 500 টাকার ভ্যালুর নোট দেবে, বা হয়তো 100 টাকা ভ্যালুর 5টা নোট দিল, অথবা এই 500 টাকা ভ্যালুর অন্য কোনো অ্যাসেট বা সম্পত্তি আমাকে দেবে, এবং আরবিআই এটা দিতে বাধ্য। এবং এই হিসাবেই প্রত্যেকটা নোটের ওপরে একটা প্রমিসারি নোট থাকে। যেমন এই 100 টাকার নোটটাতে একটা প্রমিসারি নোট রয়েছে যে I promise to pay the bearer the sum of 100 rupees, অর্থাৎ এই নোটটা যার কাছে থাকবে তাকে 100 টাকা ভ্যালু দেওয়ার জন্য আমি প্রমিসড। নিচে এখানে গভর্নরের সাইন রয়েছে, আরবিআই গভর্নর, অর্থাৎ আরবিআই গভর্নর বলে যে এই নোটটা যার কাছে থাকবে তাকে 100 টাকা ভ্যালু দেওয়ার জন্য আরবিআই গভর্নর প্রমিসড। এবার এইখানে আমি যদি একটা বিষয় খেয়াল করি, তাহলে বুঝতে পারবো যে এই নোটটা আমার কাছে রয়েছে। এবার এই নোটটা আরবিআই তৈরি করেছে। এখন কোনো না কোনো সিচুয়েশনে গিয়ে হয়তো দেখা গেল এই নোটটা কেউ হয়তো অ্যাকসেপ্ট করছে না, তাহলে এই নোটের পরিবর্তে আরবিআই আমাকে এই 100 টাকা ভ্যালুর অন্য কোনো একটা নোট দিতে বাধ্য, বা 100 কোটি টাকার অন্য কোনো অ্যাসেট দিতে বাধ্য। তাহলে আরবিআই ওই 100 টাকা মূল্যের অ্যাসেটটা পাবে কোথা থেকে? আরবিআই যদি শুধুমাত্র এই 100 টাকার নোটটা ছেপে মার্কেটে ছেড়ে দিত, আর তারপর মার্কেট থেকে এই নোটটাই যদি আমি আরবিআই এর কাছে পাল্টাতে যেতাম, তাহলে এই 100 টাকার পরিবর্তে আরবিআই যে আমাকে 100 টাকার আরেকটা নোট দেবে বা 100 টাকার অন্য কোনো অ্যাসেট দেবে, সেই রকম অ্যাসেট কিন্তু আরবিআই এর কাছে থাকলো না। ফলে এই 100 টাকার পরিবর্তে যাতে আরবিআই ওই 100 টাকার অ্যাসেট আমাকে দিতে পারে, সেই জন্যই এই 100 টাকার সেম পরিমাণ ভ্যালুর অ্যাসেট আরবিআই নিজের কাছে রেখে দেয়। যখন এই 100 টাকার নোটটা তৈরি করবে, সেই হিসাবে এই 100 টাকার অ্যাসেট আরবিআই নিজের কাছে রেখে দেবে। প্রপোর্শনাল সিস্টেমের এটাই হচ্ছে কনসেপ্ট। এবার এই প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেমটা ব্যবহার করা হয় 1935 খ্রিস্টাব্দ থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1956 খ্রিস্টাব্দে রিজার্ভ সিস্টেমের এটাকে একটুখানি সংশোধন করা হয়। সংশোধন করে বলা হয় যে আরবিআই যত খুশি নোট ছাপিয়ে মার্কেটে ছাড়তে পারে, তবে তার জন্য আরবিআই এর কাছে একটা মিনিমাম রিজার্ভ রাখতে হবে। তখন একটা অ্যামাউন্ট বলা হয় 515 কোটি টাকা। বলা হয় যে আরবিআই নিজের কাছে 515 কোটি টাকা রিজার্ভ হিসাবে রেখে যখন খুশি যত খুশি নোট প্রিন্ট করতে পারে। এই সিস্টেমটাকেই বলা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম।
1956 খ্রিস্টাব্দে প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেমটাকে চেঞ্জ করে মিনিমাম রিজার্ভ সিস্টেম করা হয়। তো এই মিনিমাম রিজার্ভ সিস্টেমে কি বলা হয় যে আরবিআই নিজের কাছে 515 কোটি টাকা রিজার্ভ হিসাবে রেখে ভবিষ্যতে যখন খুশি যত খুশি নোট প্রিন্ট করতে পারে। এবার 1956 খ্রিস্টাব্দের এই সিস্টেমে আরো একটা পয়েন্ট বলা হয় যে 515 কোটি টাকার ভেতরে 115 কোটি টাকা শুধুমাত্র সোনা হিসাবে রিজার্ভ করে রাখতে হবে, আর বাকি যে 400 কোটি, এই 400 কোটি টাকা ফরেন কারেন্সি হিসাবে ভারতে রাখতে হবে। মানে 400 কোটি টাকা আমেরিকান ডলার হিসাবে ভারতে রাখতে হবে। পরের বছর 1957 খ্রিস্টাব্দে এই সিস্টেমের যে অ্যামাউন্ট অর্থাৎ 515 কোটি টাকার যে অ্যামাউন্ট সেটাকে চেঞ্জ করে করা হয় 200 কোটি টাকা। 1957 খ্রিস্টাব্দে এই মিনিমাম রিজার্ভ সিস্টেমে আবার একটা সংশোধন হয় এবং সংশোধন করে বলা হয় যে আরবিআই রিজার্ভ হিসাবে 200 কোটি টাকা রেখে যখন খুশি যত খুশি নোট প্রিন্ট করতে পারে। এবার ওই যে 200 কোটি, ওই 200 কোটির ভেতরে 115 কোটি টাকা ভারতে বা অন্য কোথাও সোনা হিসাবে রিজার্ভ করে রাখতে হবে, আর বাকি যে 85 কোটি টাকা, এই 85 কোটি টাকা ভারতীয় মুদ্রা অথবা বিদেশি কোনো মুদ্রা বা কোনো সিকিউরিটি, কোনো বন্ড বা কোনো ট্রেজারি বিল হিসাবে রাখা যেতে পারে। আর 200 কোটি টাকা দিয়ে এই মিনিমাম রিজার্ভ সিস্টেম এখনো ফলো করা হয়। তবে অ্যাকচুয়াল প্র্যাকটিসে যেটা দেখা যায়, মার্কেটে আরবিআই এতদিন পর্যন্ত টোটাল যত পরিমাণ ক্যাশ ইস্যু করেছে প্রায় তত অ্যামাউন্টেরই রিজার্ভ আরবিআই তে রয়েছে। মিনিমাম রিজার্ভ সিস্টেম অনুযায়ী ওই 200 কোটি টাকা রিজার্ভে থাকার থেকেও অনেক বেশি ভ্যালুর রিজার্ভ আরবিআই তে রয়েছে। আরবিআই তে যে রিজার্ভটা থাকে সেটাকে বলা হয় ফরেক্স রিজার্ভ অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এই যে এইখানে আমি ডিটেলসটা লিখেছি, আরবিআই এর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ ফরেক্স রিজার্ভ রয়েছে প্রায় 699 বিলিয়ন ডলার। লাস্ট 2025 সালের জুন মাসের রিপোর্ট অনুযায়ী ভারতে আরবিআই এর টোটাল ফরেক্স রিজার্ভ হলো 698.95 বিলিয়ন ডলার। এবার এই অ্যামাউন্টটা যদি কেউ বুঝতে না পারো আমি একটু ভেঙে চুরে বলি। 698.95 বিলিয়ন ডলার বর্তমানে অন অ্যান এভারেজ $1 মানে আমি যদি 85 টাকা ধরি, সেই হিসাবে এই 698.95 বিলিয়ন ডলার এর ভারতীয় মুদ্রা অনুযায়ী ভ্যালু আসবে প্রায় 59,41,75 কোটি টাকা, মানে প্রায় 60 লক্ষ কোটি টাকা। আরবিআই এর ফরেক্স রিজার্ভ হিসাবে রয়েছে প্রায় 60 লক্ষ কোটি টাকা। 60 লক্ষ কোটি টাকা মানে বিলিয়ন ডলার হিসাবে কত? 698.95 বিলিয়ন ডলার। এবার এই ফরেক্স রিজার্ভ বিভিন্ন ফর্মে ভারতে থাকে, বেশিরভাগ অংশটাই হলো ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রা হিসাবে থাকে। আরবিআই তে যে ফরেক্স রিজার্ভ তার ভেতর 589.426 বিলিয়ন ডলার মানে প্রায় 590 বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা হিসেবে ভারতে রয়েছে। ফরেক্স রিজার্ভের ভেতর গোল্ড আকারে রয়েছে প্রায় 86 বিলিয়ন ডলারের সোনা। এখানে ফরেন কারেন্সিতে মেইনলি ডলারের কথা বলা হয়, তবে ডলার ছাড়াও ইন্টারন্যাশনালি অনেক শক্তিশালী আরো বিভিন্ন মুদ্রা রয়েছে, যেমন ইউরো, পাউন্ড, ইয়েন। এইগুলো বিভিন্ন দেশের এই শক্তিশালী মুদ্রাগুলোকে নিয়ে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইট বা এসডিআর। আরবিআই এর ফরেক্স রিজার্ভের ভেতরে প্রায় 18.5 বিলিয়ন ডলার এই এসডিআর ফর্মে রয়েছে, মানে ডলার ছাড়া অন্যান্য বিভিন্ন মুদ্রার ফর্মে 18.5 বিলিয়ন ডলার আরবিআই এর রিজার্ভ হিসাবে রয়েছে। এছাড়া প্রায় 4.5 বিলিয়ন ডলার আইএমএফ এর রিজার্ভ হিসাবে রাখা রয়েছে। এবার মিনিমাম রিজার্ভ সিস্টেমের ভিতরে যেমন বললাম যে আরবিআই তে মিনিমাম 200 কোটি টাকা রিজার্ভ হিসাবে রাখতেই হবে। এই 200 কোটি টাকার ভেতর মিনিমাম 115 কোটি টাকার সোনা রাখতে হবে। কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিস যদি দেখি, সোনা আছে প্রায় 86 বিলিয়ন ডলারের সোনা রয়েছে। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে প্রায় 8 লক্ষ কোটি টাকার সোনা রয়েছে। এবার যদি বলি যে এই 8 লক্ষ কোটি টাকার সোনা মানে টোটাল কত পরিমাণ সোনা রয়েছে, সেই হিসাবে একটা রিপোর্ট 2025 সালের মার্চ মাসে বেরিয়েছিল। 2025 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী আরবিআই এর গোল্ড এক্সচেঞ্জ রিজার্ভ হলো টোটাল 879.59 টন, মানে প্রায় 88,000 কিলো সোনা বা 880 টন সোনা। এবার এই 880 টন সোনা পুরোটাই কিন্তু ভারতে থাকে না। 880 টনের ভেতর প্রায় 512 টন সোনা ভারতে রয়েছে, আরবিআই তে রিজার্ভ হিসাবে রয়েছে। বাকি সোনার ভেতর প্রায় 349 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ড আর ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে রিজার্ভ করা রয়েছে, আর প্রায় 19 টন সোনা অন্যান্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখা হয়েছে বা রিজার্ভ করে রাখা হয়েছে। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তারপরে আশা করে বোঝা গেল যে আরবিআই নতুন যত নোট তৈরি করতে চায় অলমোস্ট তার সেম অ্যামাউন্ট বা তার বেশি অ্যামাউন্টের অ্যাসেট নিজের কাছে রেখে দেয়। তাহলে আরবিআই যদি আনলিমিটেড কারেন্সি প্রিন্ট করতে চায় তাহলে আরবিআই কে তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের অ্যাসেট নিজের কাছে রাখতে হবে, যেটা আরবিআই এর ক্ষেত্রে পসিবল না। এই জন্যই আরবিআই বা ভারত সরকার আনলিমিটেড কারেন্সি প্রিন্ট করে না। আনলিমিটেড কারেন্সি প্রিন্ট না করার পিছনে আরো একটা কারণ রয়েছে, সেটা বললাম কি
ইনফ্লেশন বেড়ে যাওয়া। আরবিআই প্রচুর পরিমাণে নোট ছাপিয়ে যদি মার্কেটে ছেড়ে দেয়, মানে ব্যাংক থেকে লোন হিসাবে যদি পাবলিককে দিয়ে দেয়, সেক্ষেত্রে পাবলিকের কাছে ক্যাশ আসবে, পাবলিকের কাছে বেশি ক্যাশ আসলে বেশি বেশি ডিমান্ড বেড়ে যাবে, বেশি ডিমান্ড বাড়লে ইনফ্লেশনও বেড়ে যাবে, সেক্ষেত্রে একটা ইনফ্লেশনের স্টেজ আসবে। তবে আরবিআই হয়তো প্রচুর পরিমাণে নোট ছাপালো, এবার এই সমস্ত নোট ব্যাংকের থ্রু লোনের মাধ্যমে না দিয়ে প্রত্যেক পাবলিককে হয়তো এমনিই বিলিয়ে দিল, তাহলে সিচুয়েশনটা কেমন হবে? পাবলিক যদি ব্যাংকের কাছ থেকে লোন হিসাবে টাকা নেয়, সেক্ষেত্রে পাবলিক খরচা করতে গেলেও তার মাথায় একটা চিন্তা থাকবে যে আমার ওই লোনটাকে পরিশোধ করতে হবে, ফলে পাবলিক খরচা করতে গেলেও কিছুটা বুঝে শুনে খরচা করবে। কিন্তু এখন পাবলিককে যদি লোন হিসাবে না দিয়ে এমনি পাবলিককে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় প্রচুর প্রচুর অর্থ, সেক্ষেত্রে পাবলিক নিজের মাইন্ডে একটা সেট করে নেবে যে আমার তো এই অর্থের পরিবর্তে অন্য কোনো দায়বদ্ধতা থাকলো না, এই অর্থ আমাকে অন্য কাউকে ফেরত দিতে হচ্ছে না, এটাকে আমি যেমন খুশি ভাবে ব্যবহার করতে পারি। সেই সিচুয়েশনে গিয়ে প্রত্যেক পাবলিক আরো বেশি বেশি করে ডিমান্ড করবে। পাবলিক যখন আরো অনেক বেশি পরিমাণে ডিমান্ড করবে, মার্কেটে ইনফ্লেশন আরো বেশি পরিমাণে হয়ে যাবে, ইনফ্লেশন বাড়তে বাড়তে হাইপার ইনফ্লেশনের রূপ নিয়ে নেবে। ফলস্বরূপ দেশের অর্থব্যবস্থা পুরো মুখ থুবড়ে পড়ে যাবে। কোনো একটা দেশ প্রচুর পরিমাণে নোট ছাপিয়ে ওই দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে গিয়ে হাইপার ইনফ্লেশনের মুখোমুখি হয়েছে, এইরকম দুটো দেশের উদাহরণ আমরা পাই, ভেনেজুয়েলা আর জিম্বাবুয়ে। নোট ছাপিয়ে অর্থনৈতিক অবস্থা উন্নত করতে গিয়ে কিভাবে হাইপার ইনফ্লেশনের মুখোমুখি পড়লো, সেই বিষয়ে আমরা ওয়ার্ল্ড ম্যাপের লেকচার সিরিজে এই দুটো ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিও দুটো একটুখানি দেখতে পারো। তো যাই হোক, ওই রিজার্ভ সিস্টেম আর ইনফ্লেশন এই দুটো কথাকে মাথায় রেখে ভারত সরকার বা আরবিআই যত খুশি নোট প্রিন্ট করে না।